হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর ইতিহাসের যে 4 নম্বর অধ্যায়টি রয়েছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা, এই যে অধ্যায়টি রয়েছে তার 1 এবং 2 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, এখানে আমাদের 4 নম্বর চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কি বলা হয়েছে দেখো। 1 নম্বর কোশ্চেন রয়েছে, ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ কি? ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ কি দেখো, ঘোরা। রোমিং মানে কি? ঘোরা। 2 নম্বর কি বলা হয়েছে দেখো, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হয়? এই যে আমাদের ভাষা গোষ্ঠী রয়েছে তার মধ্যে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হয়? ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। এদেরই ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলা হতো। ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা কি হয়েছিল, ভারতের উত্তর পশ্চিম অংশ দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এদেরকে বলা হতো ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা সব থেকে পুরনো সাহিত্যের নাম কি? ইন্দো আর্য ভাষা সব থেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, বৈদিক সভ্যতা কাকে বলা হয়? দেখো কি অ্যান্সার আমাদের, বৈদিক সভ্যতা বলতে সিন্ধু সভ্যতার পতনের পর উত্তর ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা একটি সভ্যতাকে বোঝায়। বৈদিক সভ্যতা হচ্ছে ভারতে যে সিন্ধু সভ্যতা ছিল, সেই সিন্ধু সভ্যতা পতনের পর ভারতীয় উপমহাদেশের গড়ে ওঠা একটি সভ্যতা কি হলো, সেটা হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। বেদ কোন শব্দ থেকে এসেছে? বেদ শব্দটি এসেছে বিদ শব্দ থেকে। কি বেদ শব্দটি এসেছে আমাদের বিদ শব্দ থেকে। নেক্সট কোয়েশ্চেন, বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের, সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়? দেখো, সমস্ত বৈদিক সাহিত্যকে আমাদের 4 ভাগে ভাগ করা হয়। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই 4টি ভাগে কিন্তু আমাদের বৈদিক সাহিত্যকে ভাগ করা হয়। 8 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, সংহিতা কয় প্রকার ও কি কি? এই যে সমস্ত বৈদিক সাহিত্যকে 4টি ভাগে আমাদের ভাগ করা হয়েছিল, কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এর মধ্যে যে সংহিতাটা রয়েছে একে আবার 4 ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। সংহিতাকে আবার 4 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্যের নাম কি? সাহিত্যের নাম কি? দেখো, সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। দেখো, এটা তোমাদের জন্য 1 মার্কে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। দেখো, সংহিতা কথার অর্থ কি? সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। নেক্সট আমরা দেখবো, দেখো পরবর্তী পেজে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এবং অ্যান্সার গুলো রয়েছে সেগুলো। দেখো কি বলা হয়েছে, বেদাঙ্গ কেন রচনা করা হয়েছিল? বেদাঙ্গ কেন রচনা করা হয়েছিল? দেখো, বৈদিক সাহিত্যগুলোকে ঠিকমতো উচ্চারণ করা, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ। এই যে বৈদিক সাহিত্য আমাদের ছিল কি, দেখো বৈদিক সাহিত্য, সেই বৈদিক সাহিত্যগুলোকে যাতে আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারি এবং তার ছন্দগুলো যাতে আমরা বুঝতে পারি এবং অর্থগুলো যাতে আমরা উপলব্ধি করতে পারি, তার জন্য হচ্ছে আমাদের বেদাঙ্গটা কিন্তু রচনা করা হয়েছিল। বেদাঙ্গ কয়টি ছিল আমাদের? দেখো, বেদাঙ্গ ছিল আমাদের 6টি। নেক্সট কি বলা হয়েছে দেখো, ঋগ্বেদে গুরুত্বপূর্ণ নদী কি ছিল? দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঋগ্বেদে গুরুত্বপূর্ণ নদী ছিল আমাদের কি? দেখো, সিন্ধু। পরবর্তী দেখো, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য। সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? দেখো, সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদী দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলকেই বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। দেখো, সপ্ত সিন্ধু অঞ্চল কেন বলা হতো? সিন্ধু যে নদীটা ছিল আমাদের, তার হচ্ছে 7টি উপনদী ছিল। সেই উপনদীগুলো কি কি ছিল? দেখো, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু, এরকম ভাবে হচ্ছে 7টি উপনদী ছিল। এই যে সিন্ধু অঞ্চল এবং তার উপনদীগুলো অঞ্চল যে সমস্ত জায়গা দিয়ে বিস্তার লাভ করেছিল, সে সমস্ত অঞ্চলটাকে আমাদের কি বলা হতো? দেখো, সপ্ত সিন্ধু অঞ্চল। তারপরে কি বলা হয়েছে দেখো, প্রাচীন ভারতের প্রধান মহাকাব্য দুটির নাম কি? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের। প্রাচীন ভারতের প্রধান 2টি মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। নেক্সট দেখো, আর্যদের প্রধান গৃহপালিত পশু কি ছিল? কি ছিল? ঘোড়া ছিল তার আর্যদের প্রধান গৃহপালিত পশু। দেখো, 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস এবং সুদাস জয়লাভ করেছিলেন। ঋগ্বেদে ছোট জনগোষ্ঠীকে বলা হতো ড্যাশ। এখানে দেখো তোমাদের কোশ্চেন এগুলো কি হবে, ঋগ্বেদে ছোট জনগোষ্ঠীকে কি বলা হতো? উত্তর দেখো, ঋগ্বেদে ছোট জনগোষ্ঠীকে বলা হতো গ্রাম। বীজ বা গোষ্ঠীর প্রধানকে কি বলা হতো? সেটা হতো বীজপতি। দেখো, এখানে সব কোশ্চেন গুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বীজ বা গোষ্ঠীর যিনি প্রধান ছিলেন তাকে হচ্ছে ঋগ্বেদে কি বলা হতো? বীজপতি। গবাদি পশুর প্রভুকে বলা হতো গোপতি। কি?
গবাদি পশুর প্রভুকে বলা হতো গ্রহপতি। তারপরে দেখো জমির মালিককে বলা হতো ভূপতি। জমির মালিক যিনি ছিলেন তাকে বলা হতো ভূপতি। তারপরে দেখো মহীপতি শব্দের অর্থ হলো পৃথিবীর রাজা। কি মহীপতি শব্দের অর্থ ছিল পৃথিবীর রাজা। নেক্সট দেখো 23 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে বলি কি। এখানে দেখো অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অল্প জায়গার মধ্যে রয়েছে, এগুলা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো বলি কি, প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় কর দিত। ঋগ্বেদে এই কর বলি নামে পরিচিত ছিল। কি হতো, প্রজারা হচ্ছে নিরাপদে বাসস্থানের জন্য রাজাকে হচ্ছে স্বেচ্ছায় হচ্ছে কর দিত, এই করকে বলা হতো বলি। তারপরে দেখো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে, পিতা বা বাবা। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন পিতা বা বাবা। গোত্র কাকে বলে, দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গোত্র কাকে বলে। গবাদি পশু রাখার জায়গাকে গোত্র বলা হতো। কি গবাদি পশু যেখানে রাখা হতো সেই জায়গাটাকে বলা হতো গোত্র। নেক্সট দেখো কোশ্চেন কি রয়েছে, বেদের আরেক নাম শ্রুতি কেন, বা বেদের অপর নাম শ্রুতি কেন। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা। বেদের আরেক নাম শ্রুতি, কারণ বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। এই যে বৈদিক সাহিত্য ছিল বা বেদ ছিল, সেটা মানুষ কি করতো, তারা পড়তে পারতো না। বেশিরভাগ মানুষ তারা কি করতো, লোকের মুখে শুনে শুনে হচ্ছে এই বৈদিক সাহিত্যটাকে তারা মনে রাখতো। তার জন্য বেদের আরেক নাম কি ছিল, শ্রুতি। তারপর দেখো একলব্যের পিতার নাম কি ছিল, পিতার নাম ছিল হিরণ্যধনু। পিতার নাম কি ছিল, হিরণ্যধনু। নেক্সট দেখো কি বলা হচ্ছে মেগালিথ কাকে বলা হয়, কয়েকটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। দেখো মেগালিথ কাকে বলা হয়, বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। কি হচ্ছে, বড় পাথরের যে সমাধি ছিল তাকে মেগালিথ বলা হতো। কয়েকটি মেগালিথ কেন্দ্রে কি ছিল দেখো, রাজস্থানের ভরতপুর, রাজস্থানে কি দেখো ভরতপুর, ইনামগাঁও, কাশ্মীরে বুরজাহম প্রভৃতি ছিল কি মেঘালয়। নেক্সট দেখো কি রয়েছে, চতুরাষ্ট্রম টিকা লেখো। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর, আমরা বইটা এবার দেখে নেব। 56 নম্বর যে পেজ রয়েছে সেটা কিন্তু আমরা বইটা দেখে নেব, অথবা চাইলে তোমরা কিন্তু এটাকে লিখেও নিতে পারো। দেখো 56 নম্বর পেজটা যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে আমাদের চতুরাষ্ট্রম। দেখো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো চতুরাষ্ট্রম আমাদের এরকম রয়েছে টিকা আকারে বা টুকরো কথা আকারে। দেখো তোমাদের জন্য টিকা 2 মার্কের অথবা 5 মার্কের কিন্তু পড়তে পারে। দেখো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল, একে কি বলা হতো কি চতুরাষ্ট্রম। কি বেদের পরবর্তী জীবনে মানুষের যে জীবনযাপন ছিল, আমরা কি জানি, যেমন শৈশব, কৈশোর, বার্ধক্য, যৌবন, তারপরে বার্ধক্য, এইভাবে হচ্ছে ভাগ করা হয়েছে। ঠিক সেই রকম ভাবে পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। সেগুলো কি ছিল দেখো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি যে পর্যায় ছিল মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, বা মানুষের জীবনের যে জীবনকাল, সেই 4টি পর্যায়কে একত্রে কি বলা হতো, চতুরাষ্ট্রম। এদের আবার ভাগ রয়েছে, দেখো ব্রহ্মচর্য কাকে বলা হয়, গার্হস্থ্য কাকে বলা হয়, বানপ্রস্থ কাকে বলা হয়, সন্ন্যাস কাকে বলা হয়, সেটা আমরা এবার দেখবো। দেখো ছাত্র অবস্থায় গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্যশ্রম। যখন মানুষ ছোট থাকে তখন কি ছিল, গুরুর বাড়িতে বা যিনি শিক্ষাদান করেন তার বাড়িতে থেকে হচ্ছে শিক্ষা লাভ করতো। এই যে প্রথাটা ছিল বা এই যে জীবনের একটি অধ্যায় ছিল, সেটাকে কি বলা হতো, ব্রহ্মচর্যশ্রম। পরবর্তীকালে কি বলা হয়েছে দেখো, শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গ্রাহ্যস্থ্যশ্রম। পরবর্তীকালে যখন সে বড় হলো, শিক্ষা লাভ করলো, তখন বিয়ে করে তার সংসার হলো। এই সংসার যাপন, এই যে সংসার জীবন যাপনের প্রক্রিয়াটাকে কি বলা হতো, গ্রাহ্যস্থ্যশ্রম। তারপর দেখো বানপ্রস্থ শ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কাটিয়ে ধর্মচর্য করাকে। পরবর্তীকালে মানুষ কি করতো, সংসার করার পরে মানুষ হচ্ছে নিজের প্রভু বা ঈশ্বরকে বা আল্লাহকে মনে রাখার জন্য তারা কি করতো, নিজের সংসারকে পরিত্যাগ করে কি করতো, তারা হচ্ছে বনে গিয়ে সময়টাকে কাটিয়ে দিত, নিজের দেবতা বা নিজের যে আমাদের যে ঈশ্বর বা গড বা ভগবান যে রয়েছে তার আরাধনা করার জন্য। এবং এই সময়টাকে কি বলা হতো, বানপ্রস্থ শ্রম কিন্তু বলা হতো। সবকিছু দেখো, তারা কি করতো, দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে, সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোর সময় হতো কি দেখো, সন্ন্যাস। এবং ঠিক তার পরবর্তীকালে কি হয়েছে, সমস্ত কিছু নিজের সংসার জীবন ত্যাগ করে হচ্ছে কি করতো, তারা সন্ন্যাস জীবন কিন্তু কাটিয়ে, অর্থাৎ তাদের সমস্ত জীবনটা বনে জঙ্গলে কাটিয়ে দিত। একে কি বলা হতো, সন্ন্যাস আশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে কি বলা হতো, চতুরাশ্রম বলা হতো। শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। যারা শূদ্র ছিল, অর্থাৎ সমাজের নিচু যাদের ছিল, তাদের এই যে 4টি জীবনযাপনের সেটা কিন্তু অধিকার ছিল না। এটা কিন্তু তোমাদের জন্য টিকা আকারে পরীক্ষায় বারবার আসে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর যে ইতিহাসের 4 নম্বর অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টির 1 এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য
তোমাকে অসংখ্য ধন্যবাদ।